আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমাদের মাঝে উপস্থিত রিজভী আহমেদ, আমিনুল হক, আক্তার সাহেব, আনোয়ার ভাই এবং মুস্তফা জামান, আরো অনেকে উপস্থিত, ইউসুফ ভাই, রাজ্জাক সাহেব, আহসানুল্লাহ, সবাইকে আমার শুভেচ্ছা জানাই। এবং কিছু কথা বলতে হয়। আজকে 93-তে হাসেন চেয়ারম্যান আপনারা সবাই চিনেন। আমি কামরুল ইসলামের বাসায় গেছি, যাই দেখি হাসেন চেয়ারম্যান তার বাসায়। তারপর থেকে আমি কামরুল ইসলামের বাসায় আমি কোনোদিনই যাই নাই। কামরুল ইসলামের বাসায়, দেশের এমপি, তার বাসায় আমি কোনোদিন যাই নাই 93 সালের পর থেকে। আমি বলতে চাই কিছু কথা। যারা আওয়ামী লীগের দালালি করে তাদের, আজকে যারা এখানে উপস্থিত আছেন সম্মানীয় অতিথিবৃন্দ, তাদের কাছে অভিযোগ জানাই, আওয়ামী লীগের দালালদের আমরা বহিষ্কার চাই। এবং এই আওয়ামী লীগের সাথে আঘাত করে আমাদের এই বিএনপি কে দুর্বল করেছে। হ্যাঁ, এখন এই ঢাকা 18 আসনের নয়নের মণি মোস্তফা জামান, মাটি ও মানুষের নেতা, কর্মী বান্ধব নেতা মোস্তফা জামানকে আমরা এই ঢাকা 18 আসনের সামনে এমপি হিসেবে দেখতে চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখানে আমি তুরাগ থানার বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করছি, আজকের এই প্রোগ্রামটা হলো একটা মানবিক প্রোগ্রাম। আজকে যখন মানুষ তাপদাহে যখন অতিষ্ঠ, তখন আমরা তাদের মাঝে পানি এবং খাবার স্যালাইন বিতরণ করছি। আপনারা আজকে কোনো কর্মী সম্মেলন না, রাজনৈতিক বক্তব্যটা না দেওয়াটাই বেটার। আপনাদেরকে অনুরোধ করছি, প্রধানমন্ত্রী এখানে আছেন, আমাদের সবাই শ্রদ্ধাভাজন, অতএব ওনার সম্মান আপনাদের রাখা অত্যন্ত জরুরি। বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আমি এখন পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী সদস্য জনাব হাজিম। প্রথম থেকে শুরু করে দিন কিনা আমাদের না, প্রথম আমি বোর্ড থেকে শুরু করি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আমাদের সবার প্রিয় ভাজন, রাজপথ আন্দোলন সংগ্রামে যিনি অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করেছেন, বাংলাদেশ জাতীয় দল জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, জননন্দিত জনপ্রিয় জনতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামে রাজপথে অত্যন্ত পরিশ্রমী থেকে এবং কর্মী বান্ধব, ঢাকা মহানগর উত্তর বিএনপিকে যে সুসংগঠিত করেছেন, জাতীয় নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক, জননন্দিত জনপ্রিয় জনতা জনাব আমিনুল হক। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক, অত্যন্ত পরিশ্রমী এবং পরিশ্রমী রাজনীতিবিদ জনতা জনাব মাহমুদুর রহমান সুমন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনতা জনাব আমিনুল ইসলাম, অধ্যক্ষ আমিনুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক ও সহ বিজ্ঞান এবং প্রযুক্তি শাহ ময়নুল আহসান চৌধুরী ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সহ বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপির অত্যন্ত পরিচ্ছন্ন এবং পরিশ্রমী নেতা, সাবেক সফল কমিশনার, ঢাকা মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে যার উদ্যোগে এই অঞ্চলে অনুষ্ঠানটি সম্পন্নিত হতে যাচ্ছেন, অত্যন্ত কর্মী বান্ধব এবং পরিশ্রমী ত্যাগী নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত সদস্য জনাব হাজি মোহাম্মদ ইউসুফ, সম্মানিত সদস্য আহসান হাবিব মোল্লা সহ বিএনপির এই অঞ্চলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য শেষ হওয়া পর্যন্ত কোনো স্লোগান না দিয়ে সুন্দরভাবে ভদ্রভাবে দাঁড়িয়ে আপনারা এই বক্তব্যগুলো শুনবেন। সবাইকে সেই অনুরোধ জানিয়ে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের তুরাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক, বর্তমান তুরাগ থানা ঢাকা মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, অত্যন্ত পরিশ্রমী নেতা, যাকে আমরা মাঠে ময়দানে আন্দোলন সংগ্রামে পাই, সেই
সেই বড় ভাই জনাব হাজী মোস্তফা জামান সাহেবকে এ পর্যায়ে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মেম্বার সেক্রেটারি জনাব আমিন হক সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে সবার নাম মহানগরের আমাদের রাজ্জাক সাহেব বলেছে। আমি প্রোগ্রামের সংক্ষিপ্ত করার কারণে আমি কারো নাম বলতে পারলাম না, দুঃখিত। আমাদের আমিনুল সাহেব বলছে দ্রুত কথা শেষ করার জন্য, এজন্য আমি বেশি কথা বলবো না। আমাদের চিফ গেস্ট এবং আমিনুল ভাই কথা বলবে, ওনার বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের বলতে চাই, বিএনপি যে আজকে আমাদের এই প্রোগ্রাম, এটা জনকল্যাণমূলক একটা প্রোগ্রাম। বিএনপি অতীত এই করোনার সময় বা বিভিন্ন দেশের দুর্যোগপূর্ণ সময়ে আমরা জনগণের সঙ্গে ছিলাম, এখনো আছি। আমরা আজকে এটা আমাদের বিএনপি তুরাগ থানার পক্ষ থেকে একটা ক্ষুদ্র প্রয়াস। আমরা ইনশাআল্লাহ অতীতে যেভাবে ছিলাম জনগণের পাশে ভবিষ্যতে থাকবো। এই যে দেশে যে গরম আবহাওয়া সৃষ্টি হয়েছে, এটা কিন্তু মনুষ্য সৃষ্টি বলা যায়। আমাদের সরকার দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাছ গোছ কেটে একদম শেষ করে ফেলেছে, নদী নালা শুকিয়ে গেছে। এইসব কারণে পরিবেশের বিপর্যয় সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতা আসি, জিয়া রহমান কি করেছিল, খাল কাটার কোন কর্মসূচির মাধ্যমে এদেশে প্রবল উন্নয়ন করেছিল। আর এই সরকার আসার পর বাংলাদেশের অধিকাংশ খালগুলো বন্ধ হয়ে গেছে, খালগুলো শুকিয়ে গেছে। এটা এই আওয়ামী সরকারের অযোগ্যতার কারণে হয়েছে। আমরা আশা করবো ইনশাআল্লাহ জনগণকে সঙ্গে নিয়ে রিজভী ভাই, আমিনুল ভাই নেতৃত্বে যে আন্দোলন করতে যাচ্ছি, আমরা এই আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় অবশ্যই আসবে। এবং বিএনপি ক্ষমতা আসলে দেশের খাল বিলের যে সমস্যাগুলো ছিল, এই সরকার যে বন্ধ করে দিয়েছে, দেশের স্বার্থে এই সমস্ত কাজগুলো জিয়া রহমান সাহেব যেভাবে করেছিলেন, আমরা আবার সেভাবে করতে পারবো এবং দেশের জন্য এটা ভালো হবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো, আপনারা আগামী আন্দোলন সংগ্রামে অতীতে যেভাবে ছিলেন এভাবে থাকবেন, আমরা আপনাদের প্রতি আহ্বান রইল। আরেকটি কথা বলতে চাই, অনেকে বক্তব্য দিয়েছেন যারা বিএনপির সাথে বেইমানি করে আওয়ামী লীগের সাথে কাজ করে, এটা তো যদি বেইমানি করে দলের সাথে পার্টি তাদেরকে রক্ষা করবে না। ইভেন আমিও যদি ভুল করি, আমি যদি কোনো সময় আওয়ামী লীগের সাথে আঘাত করি, আমাকে পার্টি ক্ষমা করবে না। পার্টির স্বার্থে আমরা পার্টি করি কেন? আমাকে কে চিনতো ঢাকা শহরে? এখন সবাই চিনে কেন? আমি আজকে বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমাকে পার্টি বানাইছে, এই জন্য আমাকে চিনে। আমি পার্টির প্রতি কৃতজ্ঞ। এই পার্টি করে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার জায়গা জমি আমরা আগেও বলেছি, অনেক লুটপাট করছে আওয়ামী লীগ। আবার এই পার্টি করে আমাকে সম্মান পেয়েছি। আপনারা সবাই চেনেন যে আমাদের রিজভী ভাই, আমিনুল হক সাহেব, এরা এদেরকে যদি পার্টি না করতো আজকে বাংলাদেশের খুব কম লোকই চিনতো। এবং রিজভী ভাইয়ের নাম শুনলে পৃথিবীর সবাই রিজভী নাম শুনে সবাইকে চিনে। আমি লন্ডন গেছি, বিভিন্ন দেশে গেছি, রিজভী ভাই নাম করলে সবাই, আপনাদের যুগ্ম মহাসচিব রিজভী, সে তো খুব কষ্ট করে কাজ করে। তাই কেন এই পার্টির পরিচয়ের কারণে তাকে চিনে, আমাদেরকে চিনে, আপনাদেরকে চিনে। সুতরাং আমরা পার্টি করে ক্ষতিগ্রস্ত কন্ডিশন হচ্ছি, কিন্তু আলটিমেটলি আমাদের লাভই হচ্ছে, আমাদেরকে সবাই চিনে। এবং আমরা যদি পার্টিকে যদি না দেই, পার্টির জন্য কাজ না করি, তাহলে পার্টির ক্ষমতা আসতে পারবে না। আমাদের স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের ফ্যামিলির স্বার্থে হলো আমরা ভাই যেভাবে কষ্ট করেছি ইতিমধ্যে, আগামীতে যে কর্মসূচি আসবে, আশা করি আগামীতে বড় ধরনের কর্মসূচি দিবে। এই কর্মসূচিতে আপনারা সবাই মিলে আমরা যদি ঝাঁপিয়ে পড়ি, তাহলে ইনশাল্লাহ হাসিনার মসনদ কেঁপে উঠবে ইনশাল্লাহ। আপনাদের অবশ্যই মনে আছে, এখানে আমরা গত বছর মার্চ মাসের 4 তারিখে যে স্পটে আমরা প্রোগ্রাম করছিলাম, সেখানে হাজার হাজার লোক হয়েছিল। আমাদের স্বপন ভাই চিফ গেস্ট ছিল। সেখানে আওয়ামী লীগের দালাল রাইসা, আওয়ামী লীগের কাউন্সিলের নেতৃত্বে এখানে হামলা হয়েছিল। আমাদের তাক থেকে আমাদের 4-5 জন বিএনপি নেতা লাফায় পালায় চলে গেছিল। কিন্তু আপনাদের মতো কিছু শক্তিশালী সূর্য সৈনিকরা ছিলেন, তারা আওয়ামী লীগের উপর হামলা করে আমরা প্রায় কয়েক হাজার লোক দমন করছিলাম। তাদের 20-25টা হুন্ডা আপনারা ভাঙচুর করেছিলেন। আমরা কিন্তু মাইকে বলছিলাম, কেউ আপনারা আওয়ামী লীগের প্রতি জুলুম করবেন না, হামলা করবেন না। কিন্তু আপনারা স্বতঃস্ফূর্ত হবে আপনারা সেদিন তাদের এই হামলা জব দিয়েছিলেন। তারেক রহমান কি বলেছে? যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। সেই দিন আমরা রুখে দাঁড়িয়েছিলাম, আওয়ামী কিন্তু দৌড়ে 200 বার ব্যাগে দৌড়েছিল। তা আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আমরা যেভাবে ইতিপূর্বে আমরা এক ছিলাম, আমরা সামনেও এক থাকতে চাই। আমরা ভেদাভেদ ভুলে এখন কোনো নির্বাচন নয়, আর 18 আসন কেন্দ্রিক কোনো কথাবার্তা আমরা শুনতে চাই না।
আমরা বিএনপি যখন নির্বাচন যাবে তখন বিএনপি চিন্তা করবে এখানে কাকে মনোনয়ন দিবে, যাকে দিলে পার্টির জন্য ভালো হবে, যাকে দিলে দেশের জন্য ভালো হবে, তার নেতৃত্বে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের যুগ্ম মহাসচিব সাহেবের কাছে আমরা তুরাগবাসী কৃতজ্ঞ, উনি এসে আজকে আমাদের এই প্রোগ্রামটা সমৃদ্ধ করেছে এবং ওনার আসার কারণে আমাদের প্রোগ্রামটা সফল হয়েছে। আমিনুল ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ, আপনারা দুজন আসার কারণে আমাদের প্রোগ্রামটা সুন্দর সফল হয়েছে এবং তুরাগবাসী আপনাদেরকে স্মরণ করবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, ওনার জন্য দোয়া করবেন সবাই। উনি অসুস্থ, আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন অতি দ্রুত দেশে ফিরে আসতে পারে। আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে এবং উনি অচিরেই আমাদের মাঝে ফিরে আসবে। খোদা হাফেজ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক জনাব মাহমুদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক তুরাগ থানাধীন 53 নম্বর ওয়ার্ডের অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার পানি এবং স্যালাইন বিতরণ কর্মসূচির সংগ্রামী সভাপতি 53 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব সোহেল রানা আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। চলমান গণতান্ত্রিক আন্দোলনের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর, যাকে ঢাকা মহানগরী সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে নেতা কর্মীদের মাঝে রাজপথের আন্দোলনে দেখা যায়, যিনি সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সুবক্তা হিসেবে কথা বলে চলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের কথা বলে চলেছেন আমাদের সেই প্রিয় নেতা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আমাদের মাঝে উপস্থিত রয়েছে। বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক জনাব মাহমুদুর রহমান সুমন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ মহিনুল হাসান চৌধুরী পাইন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল হক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার আমাদের মাঝে উপস্থিত, যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন আমাদের মাঝে উপস্থিত, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তফা জামান, যার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই 53 নম্বর ওয়ার্ডের কর্মসূচি পালিত হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য অত্যন্ত পরিশ্রমী নেতা এম রাজ্জাক, আমাদের মাঝে উপস্থিত হাজী মোহাম্মদ ইউসুফ, আমাদের মাঝে উপস্থিত আহসান হাবিব মোল্লা এবং যিনি সঞ্চালনা করছেন তুরাগ থানা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আনোয়ার রশিদ খোকা এবং হাজী জহির সহ বিভিন্ন ওয়ার্ডের এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, কিছুটা স্বস্তির বৃষ্টি আল্লাহর তরফ থেকে আমরা পেয়েছি, এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু এই বৃষ্টির পরেও তাপদাহ কিন্তু কমেনি। আমি আমার প্রিয় সাংবাদিক ভাইদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে যে তীব্র দাবদাহ আজকে বাংলাদেশের
খাল বিল জলাশয়গুলো ভরাট করে আওয়ামী সরকার যেভাবে তাদের স্থাপনা তৈরি করেছে, আজকে বৃক্ষ রোপণ না করে বৃক্ষ নিধন করে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা সিন্ডিকেট বাহিনী তাদের পকেট ভর্তি করছে, আজকে জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিকভাবে যে জলবায়ু তহবিল হয়েছিল বা জলবায়ু তহবিল হয়েছে এবং সেটার ব্যাপক এবং বিশাল একটি অর্থ বাংলাদেশের আওয়ামী দুর্নীতিগ্রস্ত সরকারের কাছে এসেছে। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে লক্ষ কোটি ডলার, এই টাকাটা কোথায়? এই টাকার হদিস কোথায়? এটা আমি সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আজকে বাংলাদেশের মানুষ যে দুর্বিষহ জীবন যাপন করছে, আমরা প্রতিদিনই বলছি, আমরা প্রতিদিনই বলে চলেছি, আমাদের সংগ্রামী মহাসচিব থেকে শুরু করে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা প্রতিদিনই বলছে যে বাংলাদেশের মানুষ ভালো নেই, বাংলাদেশের জনগণ ভালো নেই। বাংলাদেশে আজকে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, আজকে মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের যে কষ্ট, যে দুর্বিষহ জীবন যাপন করছে, তারা দুমুঠো ভাত খেতে পারছে না। আজকে পেটের ক্ষুধায় মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে, কি নির্মম। আজকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের দিকে আপনি তাকিয়ে দেখেন, প্রত্যেকটি জায়গাতেই মানুষের হাহাকার রয়েছে। আমরা বারবার বলার পরেও আওয়ামী সরকারের, এই বেহায়া সরকারের কিচ্ছু হয় না, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, জনগণকে তাদের দরকার নাই। কিন্তু বিএনপি বিশ্বাস করে জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণের ক্ষমতার কাছে আওয়ামী সরকারের ক্ষমতা কিছুই না। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ, বিএনপি সহ আমরা সকলেই যে আন্দোলনে রয়েছি, আমাদের আন্দোলন একটি একদফা আন্দোলন, যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা, বাংলাদেশে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং এটাই আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত আমাদের এই চলমান আন্দোলন কিন্তু চলতে থাকবে। প্রিয় নেতৃবৃন্দ, কারণ বিএনপি জনগণের দল, জনগণের ভাষা বিএনপি বোঝে। আজকে জনগণকে সাথে নিয়ে আমরা যে আন্দোলনে রয়েছি, এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের লক্ষ্যে সে আন্দোলন কিন্তু চলমান রয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা বিগত সময়ে রাজপথে আছেন, ছিলেন, থাকবেন এবং ভবিষ্যতে রাজপথের মাধ্যমেই কিন্তু এই হাসিনা সরকারের পতন ঘটাতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, তাই আমি বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে, রাজনৈতিকরণ করে বাংলাদেশের জনগণের উপরে এই আওয়ামী সরকার চেপে বসে আছে। আজকে আওয়ামী লীগ ছাড়া কেউই ভালো নাই। আওয়ামী লীগ কয়জন লোক করে, আমরা কিন্তু সেটা প্রমাণ দেখেছি যে গত 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, একতরফা ডানে নিজেরাই নিজেদের সরকার গঠন করেছে। নৌকা প্রার্থীও তারা, স্বতন্ত্র প্রার্থীও তারা, আর গৃহপালিত জাতীয় পার্টিও তারাই, এর বাইরে কিন্তু কেউ নাই। কিন্তু এই নির্বাচন দেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যারা আওয়ামী লীগ করে তারাও ভোট দিতে যায় নাই। হচ্ছে লজ্জা আর কি হতে পারে? তারপরেও এই সরকারের লজ্জা নাই। ওই যে বললাম ভাইয়া, আপনি যতই বলেন না কেন কোনো লাভ হবে না।
যখন এদেশের জনগণ ঘাড় ধরে নামাই দিবে তখন টের পাবে যে কিভাবে তারা ক্ষমতায় বসেছিল। কারণ এদেশের জনগণ এই আওয়ামী সরকারকে কখনোই ক্ষমা করবে না। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ আমরা সকলেই ঐক্যবদ্ধ রয়েছি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির যে সকল জায়গাগুলোতে ছোট ছোট দুর্বলতা রয়েছে সেগুলো কাটিয়ে উঠে যাতে আমরা আরো সংঘবদ্ধ ভাবে সুসংগঠিত হয়ে উজ্জীবিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় রাজপথে নেমে এদেশের জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের যে লক্ষ্য এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা, এদেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আজকে দেখেন এই আওয়ামী সরকার বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই চাহিদাগুলো পূরণ করতেও ব্যর্থ হচ্ছে প্রতি মুহূর্তে। তারপরও তাদের লজ্জা হয় না, তারপরও তাদের ক্ষমতায় বসে থাকতে হবে। কিন্তু এই জনগণ যে যখন উজ্জীবিত হবে, যখন রাজপথে নেমে আসবে, এই আওয়ামী সরকার জনগণের বিপ্লব দেখে বাতাসের সাথে উড়ে যাবে। প্রিয় নেতৃবৃন্দ, এক মুহূর্ত ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আওয়ামী সরকারের চেয়ারে বসে আছে ঠিকই, কিন্তু তাদের যে চেয়ার নড়বড় অবস্থায় আছে সেটা তারা নিজেরাও বুঝতেছে। শুধু একটু ধাক্কা দেওয়া দরকার, ধাক্কা দিলেই একদম পড়ে যাবে। কারণ আওয়ামী লীগের এখন আর রাজনীতি নাই। আওয়ামী লীগের রাজনীতি গুনে খেয়ে ফেলছে, ধ্বংস হয়ে গেছে। আজকে বাংলাদেশের কাছে সবচেয়ে ঘৃণিত একটি দল হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আর কোনো ক্ষমতা দিতে চায় না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এই আওয়ামী সরকারের পতন ঘটাবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুরোধ এবং তুরাগ থানার বিএনপির এবং 53 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি মহতী উদ্যোগ, একটি মানবিক যে কর্মসূচি নিয়ে আমরা সাধারণ মানুষের পাশে রয়েছি। এই ধারাবাহিকতা আমাদের আজকে সহ আগামী বেশ কয়েকদিন আমাদের এই কর্মসূচি চলতে থাকবে, যতদিন না তারপরেও স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রধান অতিথির অনুমতি সাপেক্ষে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি 53 নম্বর ওয়ার্ড বিএনপির সুযোগ্য সভাপতি, পরিশ্রমী সভাপতি, আমার স্নেহের ছোট ভাই জনাব সোহেল রানাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথি আমিনুল হক ভাই, হাজী মোস্তফা জামান উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 53 ওয়ার্ডে আমরা যে পরিশ্রম করতেছি সামনে করবো হাজী মোহাম্মদ মোস্তফা জামানের নেতৃত্বে। উনি আমাদের সব সময় সুখ দুঃখ হামলা মামলা যা আছে সম্পূর্ণ উনি আমাদের দেখাশোনা করে। এই জন্য তার নেতৃত্বে সামনের দিকে আমরা যে কোনো প্রোগ্রামকে একত্রভাবে হয়ে আমরা এই প্রোগ্রামগুলো সাকসেসফুল করব, এই আশা বক্তব্য করেই আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কথা হবে সবাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমাদের মাঝে উপস্থিত আছেন এখন আপনাদের সামনে কথা বলবেন পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর লতিফ মাসুম সাহেব। সংক্ষিপ্তভাবে আজকের এই মহতী আয়োজনের সম্মানীয় সভাপতি, আমার বাসা একটু দূরে, এই রাস্তার 32 নম্বর ভবনে আমি থাকি। তো মুস্তফা জামান সাহেবের সাথে আমার পরিচয় আছে, আমি তাকে বলে রেখেছি যে আমি কিন্তু আছি আপনাদের সাথে। কিন্তু আমার ভাই ছেলে একটু আগে বললো যে আপনার নেতা রিজভী আছেন ওখানে আর আপনি খবর পান নাই। আমি বললাম না, আমি তাড়াহুড়া করে চলে আসছি। কথাটা হলো এই যে আমি একজন শিক্ষক, শুনেছেন আপনারা, আমি রাজনীতিবিদ নই, কিন্তু দেশটি এমন অবস্থায় নিপতিত হয়েছে যে কোনো মানুষের যারা এদেশকে ধারণ করে, এদেশের নাগরিক বলে দাবি করে, তাদের আর বসে থাকার কোনো উপায় নেই। আমরা আমাদের সর্বশক্তি নিয়ে যেটা এক কথায় যেটা বলি আমি, সেটা হলো যে একটি বিশেষ প্রাণীর জন্য মুগুর দরকার না, মুগুর 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 ছাড়া কোনো উপায় নাই। সেই জন্য তৈরি থাকবেন আত্মত্যাগ করার জন্য, জেল খাটার জন্য, রক্ত দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। এবং আমি এখন অবসরে আছি, আপনাদের প্রতিটি সংগ্রামে আপনাদের সাথে আমাকে পাবেন, আপনারা আমাকে বলবেন, আমি যে কোনো সময় যে কোনো ভাবে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ ধন্যবাদ স্যার। মাননীয় প্রধান অতিথি, এখন মাননীয় প্রধান অতিথি সাহেব আপনাদের সম্মুখে ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আপনাদের এই ঢাকা মহানগরীর উত্তরের অত্যন্ত জনপ্রিয়, নিবেদিত, সংগ্রামী সদস্য সচিব, সদ্য কারামুক্ত জাতীয় ফুটবলার আমিনুল হক। এখানে উপস্থিত রয়েছেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, পটুয়াখালী ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর লতিফ মাসুম সাহেব। উপস্থিত রয়েছেন বিএনপির সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদ হোসেন চৌধুরী পাহিন, সহ আন্তর্জাতিক বিষয়ক সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রহমান সুমন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম। উপস্থিত রয়েছেন এই উত্তরের যারা দীর্ঘদিন ত্যাগে, শ্রমে, ঘামে সংগঠন গড়ে তুলেছেন, আমাদের আনোয়ার কমিশনার, আমাদের আব্দুল রাজ্জাক, যিনি দপ্তরের দায়িত্ব উত্তর বিএনপির। সবাই নিবেদিত প্রাণ এবং প্রায় তারা কারাগারে যাচ্ছেন, বেরোচ্ছেন, আবার কারাগারে যাচ্ছেন। এই সংগ্রামী মানুষদের দিয়ে তৈরি ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ এখানে যারা রয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আর যাকে শুভেচ্ছা না দিলেই নয়, মুস্তফা জামান আপনাদের অত্যন্ত কৃতি একজন মানুষ, এই অঞ্চলের স্থানীয় মানুষ, তারা অত্যন্ত বনেদি পরিবারের মানুষ। আমি কয়েকবার এখানে এসে আমি জানতে পেরেছি এবং অত্যন্ত সংকটের মধ্যে সরকারি রক্তচক্ষুকে উপেক্ষা করে বিগত আন্দোলনে তার ভূমিকার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। বারবার আমাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসছে এবং সেও সদ্য কারামুক্ত। আমি তাকে শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা আমি বলতে চাই। কথা বলার আর কিছু নেই। এই তপ্ত প্রবাহ, এই যে ঘরতাপ বয়ে যাচ্ছে, লু হাওয়া বইছে সারা বাংলাদেশে, মানুষ পড়ছে, শ্রমজীবী মানুষরা পড়ছে, নিম্ন আয়ের মানুষরা নাভিশ্বাস অবস্থা উঠেছে। এ বিষয়ে আমরা প্রতিদিনই বলছি। এটার জন্য দায়ী শুধু প্রকৃতির উপর ছেড়ে দিলে হবে না। মানুষ প্রকৃতিকে নানাভাবেই অত্যাচার করে, যারা অনাচার করে,
যারা মানুষ হয়ে মানুষের উপর নিপীড়ন করে, এই মানুষ হয়ে মানুষের উপর নিপীড়ন করলেই কিন্তু প্রকৃতি এটা সহ্য করে না, আল্লাহ তাআলাও সহ্য করে না। আল্লাহ তাআলার তৈরিতে হচ্ছে প্রকৃতি নিজের হাতে তৈরি। আপনি আল্লাহ তাআলার তৈরি নদীকে যদি ভরাট করেন, আপনি আল্লাহ তাআলার তৈরি বৃক্ষ, গাছ, জলাশয়, হ্রদ, লেক, হাওড় বাউড় আপনি যদি ভরাট করতে থাকেন, তাহলে তো এটা মেনে নিবেন না। এটার জন্য তো মানুষ দায়ী, এটার জন্য দায়ী অনাচারকারী মানুষ, এটার জন্য দায়ী লুটেরা শ্রেণীর মানুষ, এটার জন্য দায়ী ভূমিদস্যু মানুষ। এবং এরা সবাই সরকারি দলের সাথে যুক্ত, কারণ ক্ষমতা তাদের। বিচারপতি আওয়ামী লীগের লোক, পুলিশের ডিআইজি, আইজি ছাত্রলীগের লোক, আপনার প্রশাসনের ডিসি, এসপি, সচিব, জয়েন্ট সেক্রেটারি দেখবেন যে কেউ যুবলীগ করতো, নাহলে ছাত্রলীগ করতো। কারণ আজকে এত ভূমিদস্যু, পাড়ায় মহল্লায় এত সন্ত্রাসী মানুষের ঘর বাড়ি কেড়ে নিচ্ছে, যারা বিরোধী রাজনৈতিক কথাবার্তা বলে, একে তো সরকার তাদের কণ্ঠরোধ করছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারগুলো ভরছে এবং তাদের বাড়িঘরগুলো দখল করে নিচ্ছে, তাদের জমি জিরাত, তাদের দোকানপাট, তাদের ব্যবসা বাণিজ্য দখল করে নিচ্ছে। আমি জানি বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে আমাদের বিএনপির কর্মী তাদের জমি দখল করে নিয়েছে, তাদের ব্যবসা দখল করে নিয়েছে আওয়ামী লীগের লোকরা। তারা ঢাকায় এসে রিক্সা চালায়। জি, তাই দেখেন একজন পাওয়া গেল এখানে, সিএনজি চালায়। এদের দেখবেন অনেকে বিএ পাস, এমএ পাসও আছে। তারা আজকে এইভাবে দিন যাপন করছে, একই দেশের মানুষ। ওবায়দুল কাদের সাহেব বলেন যে বিএনপি নাকি হতাশ, ক্লান্ত, ওরা বিদেশ পাড়ি দিচ্ছে নেতারা। তো ওরা বিদেশ পাড়ি দিবে কেন? ওদের বিদেশ পাড়ি দেওয়ার যে মানে ভাড়া, সেটাই তো তাদের পকেটে নেয়। জমি জায়গা হারিয়েছে গ্রামে, তার থানায় ঢাকায় এসে অথবা সিলেটে বা অথবা চট্টগ্রামে গিয়ে রিক্সা চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে। বিদেশ তো পাড়ি জমাচ্ছেন আপনারা, সেটা কিছুটা আতঙ্কে, কিছু ভয়ে। হঠাৎ যদি সরকারের পরিবর্তন হয়, তাহলে কি বলে পদ্মা সেতুর টাকা, মেট্রো রেলের টাকা, ফ্লাইওভারের টাকা, বিভিন্ন ঠিকাদারির টাকা, কয়লা পুড়িয়ে আমাদের প্রকৃতি, আমাদের বন, আমাদের গাছপালা ধ্বংস করে সেখান থেকে যে টাকা, এই টাকাগুলো রাখবেন কোথায়? এই টাকাগুলো রাখার জন্য এই ক্ষমতাসীন দলের লোকরাই, তারাই তো বিদেশ পাড়ি দিচ্ছেন। এটাই তো খবরে আসছে, এটা তো মিথ্যা কথা নয়। সরকারের এত সেন্সরশিপ, এত বিধিনিষেধ, রেস্ট্রিকশন, কত টাকা এই আওয়ামী লীগের নেতারা এবং তাদের সাথে ঘনিষ্ঠ ব্যবসায়ীরা লুটপাট করেছেন, এটা সাংবাদিকরা যাতে না জানে, এই জন্য বাংলাদেশ ব্যাংকে আপনার বিধিনিষেধ জারি করা হয়েছে, রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, যে সাংবাদিকরা যাতে সেখানে যেতে না পারে। কেন? কারণ বাংলাদেশ ব্যাংকে স্বাভাবিক ব্যাপার, কোন ব্যাংক থেকে কত টাকা লুটে নেওয়া হয়েছে, কোন ব্যাংক থেকে বেআইনি ভাবে কিছু লুটেরা ব্যবসায়ী যারা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ, অনিয়মিত ভাবে হাজার হাজার কোটি টাকা দিয়ে বিদেশে পাচার করেছে, এগুলোর হয়তো তথ্য রিপোর্ট আছে বাংলাদেশ ব্যাংকে। এটা যাতে সাংবাদিকরা না জানতে পারে, এই জন্যই বিধিনিষেধ জারি করেছে। আরে একটা গণতান্ত্রিক দেশে সাংবাদিকরা, মানে যেটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বলে, তাদের অধিকার আছে, তারা সত্য কথা জানানোর যে অধিকার, এটা গণতন্ত্রের একটা শর্ত। এটা ছাড়া গণতন্ত্র পূর্ণতা লাভ করে না, বিকশিত লাভ হতে পারে না। তো শেখ হাসিনা যখন ওইটা বন্ধ করে দিচ্ছেন, তাহলে বুঝতে হবে শেখ হাসিনা কাদের সরকার? ওই লুটেরাদের সরকার, ওই বাজার সিন্ডিকেটদের সরকার, ওই ব্যাংক লোপাটকারীদের সরকার, এবং যারা কোটি, হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশ পাঠিয়ে ঋণ খেলাপি হয়েছেন, সেই বড় বড় ঋণ খেলাপিদের
প্রতিনিধি হচ্ছেন শেখ হাসিনা। আর গরিব মানুষ আলু চাষ, টমেটো চাষ, ওই কি বলে ইরি ধান, বোরো ধান চাষের জন্য 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তার সুদ মওকুফ হয় না। আর বড় বড় যারা ঋণ নিয়েছেন হাজার হাজার কোটি টাকা, তাদের সুদও মওকুফ হয়, আর সেটার বিনিয়োগ বাংলাদেশে হয় না, ওটা দেশ থেকে পাচার হয়ে যায়। তাই ওবায়দুল কাদের সাহেব, বিএনপির লোকরা যাবে কেন? বিএনপির লোকরা জেলে যাচ্ছে, জুলুম সহ্য করছে, পুলিশের নিপীড়ন নির্যাতন সহ্য করছে, রিমান্ডের নামে তার পায়ের নখ তুলে নেওয়া হচ্ছে, তার উপর অত্যাচার করা হচ্ছে, তারপরেও সে সত্যের জন্য, ন্যায়ের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা বাংলাদেশে বসে তারা অদম্য সাহস দিয়ে আন্দোলন করছে। এবং এই আন্দোলনের প্রেরণাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেখুন, তিনি বিদেশ চলে যেতে পারেন, 17 সালে চিকিৎসার জন্য তিনি বিদেশ গেছিলেন, কিন্তু জনগণকে ছেড়ে তিনি যাননি, থাকেননি সেখানে, চিকিৎসা শেষ করে দেশে ফিরেছেন। আমরা বুঝতে পারছি যে শেখ হাসিনা একটা অমানবিক নীল নকশা করছেন, বেগম খালেদা জিয়াকে জোর করে অত্যাচার করবেন, কারাবন্দী করবেন। তারপরেও বেগম খালেদা জিয়া তার জনগণকে ছেড়ে যায় না। আরে বিদেশে পালিয়ে যাওয়ার ইতিহাস তো ওবায়দুল কাদের আপনার নেত্রীর 111-এ মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন এসেছিল, তখন কে আমেরিকায় পালিয়ে গিয়েছিল আপনি ওবায়দুল কাদের জানেন না? আপনি তো গোয়েন্দাদের কাছে বলেছেন যে শেখ হাসিনা কত টাকা নিয়েছে, আপনার নেত্রী কত টাকা চাঁদা নিয়েছে, এবং শেখ হাসিনার ফুফাতো ভাই হাজী সেলিম তিনি যে বলেছেন যে কে কে চাঁদা দিয়েছে, তিনি যে গোয়েন্দাদের কাছে বলেছেন। এম এ জলিল তখন সাধারণ সম্পাদক, তিনিও বলেছেন। এরপরে ওবায়দুল কাদের সাহেব কোন মুখে আপনি কথা বলেন? আমি গতকাল বলেছি যে শ্রাবণের বৃষ্টি যেমন ঝরঝর করে পড়ে, তেমনি ওবায়দুল কাদেরের মিথ্যা ওইভাবে ঝরঝর করে পড়ে। এই মিথ্যার কোনো শেষ নেই। আপনার নেত্রী প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে? আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার? কোন রাজনৈতিক দলের নয়, এই দায়িত্ব তো জনগণের। আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন, তাকে মালিকানা ফেরত দেন, জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না বসাবে। আপনি এই বক্তব্য রাখেন কেন? আপনার এই বক্তব্যই তো প্রমাণিত হয় আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব দামি নির্বাচন, একতরফা নির্বাচন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন। আরে আপনাকে উচ্ছেদ করতে চায়, তাহলে আপনার পরে কে বসাবে, কে বসবে, সেটা কে মালিক? মনে হচ্ছে আপনার কথায় আপনি একেবারে পরিত্রাণকর্তা, ত্রাণকর্তা। আপনি খ্রিস্টানরা যেমন যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা মনে করে, আপনি কি ওইরকম নিজেকে ত্রাণকর্তা মনে করছেন? আপনি কি মহিলা যীশু খ্রিস্ট হয়েছেন নাকি, হতে চাচ্ছেন নাকি? জনগণের প্রশ্ন এটা। আপনি একমাত্র ত্রাণকর্তা এই দেশের। আপনি জনগণের ক্ষমতা ডাকাতি করেছেন, আপনি সেই ক্ষমতা জনগণকে ফেরত দিন। জনগণের অধিকার কে ক্ষমতায় বসাবে? সেটা হবে কিসে? অবাধ সুষ্ঠু নির্বাচন। সেটা শেখ হাসিনার অধীনে নির্বাচনে হবে না, সেটা হবে নির্দলীয় নিরপেক্ষ, যার কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নেই। একজন এইরকম বিজ্ঞ মানুষ, তিনি একটি অস্থায়ী 2-3 মাসের জন্য তিনি ক্ষমতায় বসবেন, এবং তার নেতৃত্বে যে নির্বাচন, সেই নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবে। গরু ছাগল ভোট দিতে যাবে না, কুকুর বিড়াল ভোট দিতে যাবে না, ভোটাররা যাবে। আপনার কোন নির্বাচনে ভোটাররা যেতে পারেনি। এক গেছে আওয়ামী লীগের ক্যাডাররা, যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা, আর গেছে হচ্ছে চতুষ্পদ প্রাণী, গরু ছাগল ভেড়া। এর মধ্যে দামি নির্বাচনে আরেকটি প্রাণী যোগ হয়েছে, সেটা কি জানেন? বানর, হনুমান বানর। তাকে ঘোরাফেরা করতে গেছে ভোট সেন্টারের সামনের স্কুল ঘরের মাঠে। মনে আছে আপনাদের পেপারে? এটা আবার বানানো কথা না, পেপারে সেটি উঠেছে। তাহলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে
বসবাস করতে হচ্ছে বন্ধুরা আমার। যাই হোক, আমাদের এই আন্দোলন থামবে না। আমরা জানি আমাদেরকে আবার কারাগারে যেতে হবে, আমাদের নামে মিথ্যা মামলা তারা তৈরি করবে, আমাদের করার পরও এই নির্যাতন বুকে নিয়েও আমরা কাজ করে যাব। ওবায়দুল কাদের সাহেব বলেন যে তাদের নেতৃত্ব কোথায়, নেতৃত্ব কে দেবে? একজন অসুস্থ আর দেশের বাইরে। তো আমাদের দেশের লাখ লাখ নেতা কর্মী, আরে একটা জনসভা তাতেই আপনি আটকে উঠেছেন 28 অক্টোবরে। একবারে পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে পায়ে পাড়া দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গোলাগুলি করে সেই জনসভা পণ্ড করেছেন। সেই দিনই কিন্তু শেখ হাসিনা বার্তা পেয়েছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে উনি পারবেন না। এই কারণে দমনের প্রক্রিয়ায় গেছেন। 25,000 বিএনপির নেতা কর্মীকে আপনি গ্রেপ্তার করেছিলেন কেন নির্বাচনের আগে? আপনি নিজে বলছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। ওবায়দুল কাদের বলছেন যে অতীতে 75-এর পরে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মধ্যে যত নির্বাচন তার মধ্যে 7ই জানুয়ারির নির্বাচন নাকি সবচেয়ে ভালো নির্বাচন। এর আগেও তো একবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। তাহলে সেই নির্বাচনও ভুয়া নির্বাচন ছিল 1996 সালে। আর এই যে 2018 অর্থাৎ একটা সত্য কথা অবশ্য ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে হ্যাঁ, এই নির্বাচনকে উনি বলছেন সবচেয়ে ভালো নির্বাচন। তার মানে আগের নির্বাচনগুলো ভালো ছিল না, এটা ওবায়দুল কাদের কথার মধ্যে এটা প্রমাণিত হয়েছে। ওই যে 30শে ডিসেম্বর যেটা করলেন 18-তে, এর আগে 5ই জানুয়ারি করলেন 2014 সালে, এগুলো যে একতরফা নির্বাচন করেছেন, তারপরে ওইটা কি বলে নৈশ রাতের নাইট ক্লাবের নির্বাচন করেছেন, এগুলো ঠিক ছিল না। ওবায়দুল কাদের কথা এটা মনে হয়। কিন্তু আবার 30শে ডিসেম্বরের পরে 29শে ডিসেম্বর রাত্রে করলেন, দিবাগত রাত্রে, হ্যাঁ, এটা হচ্ছে মানে নাইট নির্বাচন। কিন্তু বললেন কি বলে যে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সেনাবাহিনীর সাবেক প্রধান তিনি বলেছেন যে স্বাধীনতার পরে এত সুন্দর নির্বাচন হয় না, হয়নি। আপনাদের মনে আছে ওই সময় যিনি কে ছিলেন? হ্যাঁ, তিনিই ছিলেন সেনাপ্রধান। তিনি বলে দিলেন শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ। আবার ওবায়দুল কাদের বলছেন যে 75-এর পরে যত নির্বাচন হয়েছে সবচেয়ে বেস্ট নির্বাচন। অর্থাৎ এই কথাগুলো তাদের কেন বলতে হয়? জনগণ তো যে ধিক্কার দিচ্ছে এটা ওবায়দুল কাদের জানে। জনগণ যে তারা যে একটা দামি নির্বাচন করেছেন, আমরা আর বামুরা নিজেদের যে নির্বাচন, এটা তো জনগণ বর্জন করে সেটা প্রমাণ করেছে। এখন ওবায়দুল কাদের সাহেবকে মিডিয়ার সামনে এই কথাগুলো বলে কোন রকমের নিজেদের এই যে কলঙ্কিত ভাবমূর্তি, এই কলঙ্কিত ভাবমূর্তি ঢাকার এই প্রচেষ্টা চালাচ্ছে। তবে ওবায়দুল কাদের সাহেব আপনাদের বলে রাখি, এখন তো প্রযুক্তি ধরেন 1979 সাল, 78 সাল, তারপরে এই 80-র দশকের চাইতে আরো তো প্রযুক্তি এগিয়েছে। বাংলাদেশের পাড়া মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত, ওয়ার্ড ইউনিয়ন থানা থেকে শুরু করে জেলা রাজধানী পর্যন্ত, বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশে যে সমস্ত বিখ্যাত নদী বর্ষার সময় উত্তাল তরঙ্গ সৃষ্টি করে, সেই পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, ইছামতী, শীতলক্ষার এর যে বিপুল তরঙ্গমালা, এই যে বিপুল স্রোত, এই স্রোত থেকে শুরু করে পাড়া মহল্লা থেকে শুরু করে জাতীয় পর্যায় থেকে শুরু করে আপনার ওয়ার্ড থেকে শুরু করে থানা ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি পাড়া মহল্লায়, প্রত্যেকটি জেলায় জেলায় তারেক রহমানের ধ্বনি শুনতে পায়, তার নির্দেশ শুনতে পায়। দেশ নায়ক তারেক রহমান আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের তিনি যে নেতৃত্ব দিচ্ছেন, এই নেতৃত্ব অমোঘ। এই নেতৃত্ব গোটা জনগণকে উদ্বুদ্ধ করেছে এবং গণতন্ত্র ফেরানোর এক অদম্য সাহস নিয়ে তিনি গোটা জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের নেতাকে আমি বলছি, ওবায়দুল কাদের সাহেবকে বলছি, আপনাদের নেতাকে শেখ হাসিনা তারপর আছে, এরপর বলেন। তাও তো আপনাদের যেদিন বিদায় হবেই তো,
একবারই তো মানে পৃথিবীর শেষ দিন পর্যন্ত কিয়ামত সময় পর্যন্ত তা থাকবে না, তখন যে ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে এই যেখানে যারা বসে আছেন এই সময় যারা কলেজে আমাদের শিক্ষক ডক্টর লতিফ মাসুম সাহেবরা, তারা তো অত্যন্ত সুখের জীবন করতে পারতেন, রিটায়ার্ড করেছেন, বিশ্ববিদ্যালয়ে থাকতে অনেক গুরুত্বপূর্ণ পদ নিয়েছেন, কিন্তু এখনো সুযোগ পেলে লিখছেন গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং নিজে ডেকে নিয়ে মাইক্রোফোন নিয়ে তিনি আন্দোলনের পক্ষে কথা বলছেন। ওনারা সহ এখানে যারা বসে আছেন এবং গণতন্ত্রের যারা লড়াই করছেন তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আগামী প্রজন্ম বলবে এরাই হচ্ছে এই দেশকে রক্ষা করেছিল, এরাই এই দেশে গণতন্ত্র, মতামতের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা নিশ্চিত করেছে, এবং সর্বোপরি ভারতের আধিপত্য থেকে, ভারতের আগ্রাসন থেকে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে দেশের স্বাধীনতা রক্ষা করেছিল। আর আপনারা হবেন মীর জাফরের মতো ধিকৃত। আপনাদেরকেও মানুষ জানবে, মীর জাফরকে যেভাবে জানে ঠিক সেইভাবে জানবে। আপনারা গণতন্ত্র ধ্বংস করেছেন, আপনারা গণতন্ত্রকামী নেতা কর্মীদেরকে গুম করেছেন, তাদেরকে বিচার বহির্ভূত হত্যার শিকার করেছেন। আপনারা ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতার চাবি, বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তাদেরকে দিয়ে আপনারা তাদের ছত্রছায়ায় ক্ষমতা ধরে রেখেছেন। আজকের এই তপ্ত প্রবাহে আমি যারা আয়োজন করেছেন মুস্তফা জামান সহ তাদের নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এই স্লোগান না, আমাদের পিছন থেকে যাদের জন্য আজকের এই আয়োজন তাদেরকে আসার সুযোগ করে দিবেন, কেউ আসবে না। হয়েছে তো আর কত জায়গা